Welcome back, Kaligons Upazila Parishad Online School. Dear student, how are you? Hope that you are keeping well by the grace of Almighty Allah. And this class is presented by MD Abdur Rashid, Head Teacher, Srikola Adarsho Secondary School, Srikola Kaligons Satkira. Dear student, in the previous class, I have already finished interrogative sentence, especially on narration. Today I would like to start imperative sentence. So, all right, be seated in your reading room and write down your khata and follow my class. If you follow my class minorly, you will be great benefited. So, all right, come to back our class. At the time of discussing grammar, I will both use Bangla and English for your better understanding. Okay? Dear student, গত ক্লাসে আমি ন্যারেশনের উপরে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শেষ করেছিলাম। আমি বলেছিলাম ইন্টারোগেটিভ বাক্য দুইভাবে গঠিত হয়, সেই দুই ভাবের ন্যারেশন পরিবর্তনের সিস্টেমও আমি তোমাদের দেখিয়েছিলাম। আজকে ছোট্ট একটা এক্সাম নেব এই দুই আইটেমের উপর দুটি সেন্টেন্স দিয়ে। তোমরা লিখে ফেলো তোমাদের খাতায়। আমি দুটো সেন্টেন্স দিব, অনলি ফর ইয়োর টেস্ট। ডিরেক্ট, হি সেড টু মি, হাউ আর ইউ? সে আমাকে বলল তুমি কেমন আছো। এই একটা বাক্য। আরেকটা দেব, হি সেড টু মি, am I right? আমি কি ঠিক আছি? এই দুটো বাক্য গতদিন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করেছিলাম তার উপরে। হ্যাঁ, একটু চেষ্টা করো। আমার মনে হয় যথেষ্ট সময় দেওয়া হয়েছে তোমাদের, অনেকেই পেরে গেছো। আর যারা পারোনি তারা আবারও দেখে নাও। হি সেড টু মি, হাউ আর ইউ? সে আমাকে বলল তুমি কেমন আছো। এটা নিঃসন্দেহে ইন্টারোগেটিভ বাক্য, প্রশ্নবোধক বাক্য। কিন্তু এই ইন্টারোগেটিভ বাক্যটা কিন্তু শুরু হয়েছে হাউ দিয়ে, অর্থাৎ ডাব্লিউএইচ শব্দ দিয়ে। তাহলে ডাব্লিউএইচ শব্দ দিয়ে যেহেতু ইন্টারোগেটিভ বাক্য শুরু হয়েছে, তাহলে একে আমরা ইন্ডিকেট করব কিভাবে? তাহলে এটা হবে হি। সেটের জায়গায় কী বলবে শোনা? ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে হয় আক্সড। যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমরা আক্সড লিখব। হি আক্সড মি। আক্সডের পরে কিন্তু টু বসে না, হি আক্সড মি। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের যে কনজাংশনের ব্যবহার সেখানে বলা হয়েছিল ওই ডাব্লিউএইচ শব্দটাই কিন্তু বসবে। তাহলে হি আক্সড মি, ডাব্লিউএইচ শব্দ হাউ। তাহলে হাউ। এবার পার্সনস ইউ সেকেন্ড পার্সন যাবে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে, মির কাছে। মি হবে আই। কি বলবে শোনা? আই। তাহলে হি আক্সড মি হাউ আই ওয়াজ, ডাব্লিউএএস, ফুল স্টপ কিন্তু। এবার দ্বিতীয়টা দেখো, হি সেড টু মি, এম আই রাইট? সে আমাকে বলল আমি কি ঠিক আছি। দেখো তো দেখি, তাহলে হি আক্সড মি। এবার এই যে এম তো অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু ইন্টারোগেটিভ বাক্যের আমরা ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে কনজাংশনটা কি নিয়ে আসবো শোনা? ইফ অথবা হোয়েদার। তাহলে আমরা ইফের ব্যবহার সচরাচর আমরা করে থাকি। তাহলে হি আস্কড মি ইফ এইবার দেখো এই যে আই আছে, আইটা কার কাছে যাবে? আই ফার্স্ট পারসন যাবে হির কাছে। ইফ হি, এম আছে হবে ওয়াজ। ইফ হি ওয়াজ রাইট, RIGHT, ইফ হি ওয়াজ রাইট। ফাইন, নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ। যা হোক, আমরা এবার আমাদের নতুন আলোচনায় চলে যাব, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ শেষ করেছি,
ইন্ট্রোগেটিভ শেষ করেছি, আজ ইম্পারেটিভ সেন্টেন্স। খুব সুন্দরভাবে লক্ষ্য করো। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায়, আমরা সাধারণত জানি ওয়ার্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, আদেশ, উপদেশ, অনুরোধ, এ জাতীয় বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে সহজেই চিহ্নিত করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখব রিপোর্টিং ভার্বের ব্যবহারটা। আমরা দেখো আরভি পরিবর্তন হয়ে আরভি পরিবর্তনের নিয়ম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম। রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম, যদি আরএস দ্বারা, আরএস বলতে কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচ, যদি আরএস দ্বারা অনুরোধ বুঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে হবে, আমি সব কিছু লিখলাম না, যদি আরএস দ্বারা অনুরোধ বুঝায় তাহলে হবে রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট অবলিক রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। যদি আরএস দ্বারা কি বুঝাবে, অনুরোধ বুঝায়, তাহলে হবে রিকোয়েস্ট অবলিক রিকোয়েস্টেড। গেল, এটা 1 নাম্বার। এভাবে দিই, রোমানে দিই 2, অনুরোধ বুঝালি গেল, উপদেশ বুঝায় তাহলে হবে অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড। আদেশ বুঝালে, আদেশ আবার কিন্তু 2 প্রকার, একটা হলো সাধারণ আদেশ আর একটা হলো সামরিক আদেশ। আমরা ভাগ করে দেব। সাধারণ আদেশ বুঝালে বুঝায় তবে হবে অর্ডার অবলিক অর্ডারড। সামরিক আদেশ বুঝালে হবে কমান্ড অবলিক কমান্ডেড। এখন আমি এগুলোর উদাহরণ তোমাদের দেব। যেমন অনুরোধ বোঝালে রিকোয়েস্ট অবলিক রিকোয়েস্টেড হয়, এটার উদাহরণ তোমরা এখন লক্ষ্য করবে। ডিরেক্ট, he said to me, তার আগে একটু বলে রাখা ভালো, সেটা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই, আর কনজাংশনের ব্যবহারটা কনজাংশন হিসাবে কিন্তু JUNCTION, কনজাংশন হিসাবে টু বসবে। কি বসবে শোনা? টু বসবে, এবং তারপর ভার্ব P1 হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। কনজাংশন হিসাবে কিন্তু টু। আমরা অ্যাসার্টিভের কনজাংশন পেয়েছিলাম ড্যাট, ইন্টারোগেটিভ কি কনজাংশন ইফ, হুয়েদার অথবা WH শব্দ, আর ইম্পারেটিভের কনজাংশন টু। এটা খেয়াল রাখবে। আমি উদাহরণটা লিখি। হি সেড টু মি প্লিজ give me a book. PLEASE, প্লিজ, দয়া করে আমাকে একটা বই দাও। এখন অনুরোধ বোঝাচ্ছে, তাহলে অনুরোধ বোঝালে কি হবে? ইনডিরেক্ট যদি আমরা করি, আমি ছোট্ট করে লিখি এখানে হি, তাহলে প্লিজ গিভ মি এ বুক, দয়া করে আমাকে একটা বই দাও। তাহলে
রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে কিন্তু রিকোয়েস্ট, যেহেতু পাস্ট ফর্মে আছে হবে রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেডের পরে কিন্তু টু হবে না, হি রিকোয়েস্টেড মি। এই প্লিজ কিন্তু আর হবে না, কারণ এই প্লিজের সাথে রিকোয়েস্টের সমন্বয় ঘটে গেছে, অর্থাৎ রিকোয়েস্ট দ্বারা অনুরোধ বোঝাচ্ছে, আবার প্লিজ দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। সঙ্গত কারণে প্লিজ কিন্তু হবে না, এই প্লিজ রিকোয়েস্টের মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে হি রিকোয়েস্টেড মি টু, কনজাংশন কি বলেছিলাম? টু। এবার ভার্বের P1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম গিভ, টু গিভ। মি আছে অবজেক্ট আকারে, মি ফার্স্ট পারসন যাবে হির কাছে, হি হবে হিম। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ বুক। ক্লিয়ার? ফাইন, তোমরা বুঝতে পেরেছ। তাহলে ওটা গেল। এবার আমরা উপদেশটা দেখব। উপদেশের উদাহরণটা আমরা লক্ষ্য করব। একটু কনজাস্টেড হয়ে গেছে, আমি ছোট ছোট করে লিখছি। উপদেশের উদাহরণটা দেখো। ডিরেক্ট, হি সেড টু মি, হি সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এখন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। মনে করো আমি অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে অ্যাডভাইস করলাম যে সর্বদা সত্য কথা বলবে, তোমরা সেটা শুনতেও পারো না শুনতেও পারো, সুতরাং এটা কিন্তু অ্যাডভাইস, উপদেশ। ইনডিরেক্ট হচ্ছে হি অ্যাডভাইসড মি, কনজাংশন টু, ভার্বের P1 কি হবে? স্পিক, SPEAK, টু স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ, অলওয়েজটা শেষে যাবে, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এবার সাধারণ আদেশ, আমার মনে হয় বড্ড কনজাস্টেড হয়ে যাচ্ছে। সাধারণ আদেশের ক্ষেত্রে ওয়ার্ডার বা ওয়ার্ডার্ড হয়। আমি উপর দিকে মুছে দিলাম, এখানে মুছে দিলাম। সাধারণ আদেশের ক্ষেত্রে ওয়ার্ডার বা ওয়ার্ডার্ড, সেটা আমি এখন লিখব। ডিরেক্ট, হি সেড টু মি গেট আউট, বেরিয়ে যা, অথবা বেরিয়ে যাও, আদেশ করলো বেরিয়ে যাও। তাহলে কি হবে? ওয়ার্ডার। এটা কিন্তু সাধারণ আদেশ, এটা কিন্তু সামরিক আদেশ না, সাধারণ আদেশ, যে কেউ বলতে পারে। শিক্ষক স্টুডেন্ট যদি বেয়াদবি করে যখন তখন বলতে পারে বেরিয়ে যাও। বাবা মা বলতে পারে যদি সন্তান বেয়াদবি করে, অনেক সময় বলে যে বেরিয়ে যাও, এই মুহূর্তে এখনই বেরিয়ে যাও। এটা হলো সাধারণ আদেশের ক্ষেত্রে। খেয়াল রাখো, ইনডিরেক্ট, হি ওয়ার্ডেড, যেহেতু পাস্ট ফর্মে আছে সেড, ORDERED, হি ওয়ার্ডেড মি টু গেট আউট, টু গেট আউট। তিনি আমাকে বেরিয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। এবার সামরিক আদেশ, কমান্ড বা কমান্ডেড। সামরিক আদেশটা হচ্ছে, আমি এখন লিখব ডিরেক্ট, সামরিক আদেশ হতে গেলে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার, the captain said to the soldier, fire on. ক্যাপ্টেন সৈনিককে নির্দেশ করলেন গুলি করো বা গুলি কর। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার ফায়ার অন। সেক্ষেত্রে কিন্তু কমান্ড, এই যে সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের আমরা কি করতে পারি, তাদের যখন আদেশ হয়ে যায় সেটা কিন্তু সামরিক আদেশ হিসেবে বিবেচিত হয়।
তাহলে ইনডিরেক্ট আমরা এখানে লিখব দ্য ক্যাপ্টেন commanded of the soldier to fire on. To fire on. এবার যদি কোনো কিছু না বোঝায় তখন টেল অথবা টোল্ডের ব্যবহার নিতে হবে। এটা একটা মজার ব্যাপার। ডিরেক্ট, he said to me, give me a pen. সে আমাকে বলল আমাকে একটা কলম দাও। এখন এই গিভ মি এ পেন ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সাবজেক্ট বিহীন শুরু হয়, সাধারণত ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। অনেকে ভাবতে পারে টেল বা টোল্ডের ব্যবহার নিচে বিধায় তাহলে ওই কনজাংশন হিসাবে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ড্যাট হবে, কিন্তু না, আমার রিপোর্টেড স্পিচ বলে দিচ্ছে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সের রুল অনুযায়ী একে ট্রিটমেন্ট করতে হবে। খেয়াল রাখো, ইনডিরেক্ট, বোঝা যাচ্ছে না, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, এটা কিন্তু আদেশ উপদেশ অনুরোধ কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্বাভাবিকভাবে একজন টিচার একজন স্টুডেন্টকে বলতে পারে, অথবা একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্টকে বলতে পারে আমাকে একটা কলম দাও তো দেখি, এরকম। তাহলে হি টোল্ড মি টু গিভ মি আছে, মি যাবে হির কাছে, হবে হিম, অবজেক্ট আকারে বসবে, যেহেতু মি অবজেক্ট আকারে আছে, টু গিভ হিম এ পেন। ব্যাস, এবার দেখো যদি নিষেধ বোঝায় ফরবিট অথবা ফরবেড। নিষেধ বলতে শিক্ষক ছাত্রকে বলতে পারে এ কাজটা করো না, বাবা মা তার সন্তানদেরকে বলতে পারে এটা করো না। তবে সাধারণত নিষেধটা আমরা কখন কল্পনা করব? বাবা মা যখন কোনো কিছু না করবে, যে এটা করা যাবে না, তখন কিন্তু সেটা নিষেধ। তবে শিক্ষকের অর্ডারও অনেক সময় নিষেধ আকারে আমরা বিবেচনা করতে পারি। মূলত নিষেধটা বিবেচনায় আনতে হলে একটু ক্রিটিক্যাল ব্যাপার। তবে বাবা মার ক্ষেত্রে না সূচক শব্দগুলো সবসময় আমরা নিষেধের আওতায় ধরে থাকি, খেয়াল রাখো। ডিরেক্ট, ফাদার said to me, father said to me, don't go to cinema. বাবা আমাকে বলল সিনেমায় যেও না। কোথায় যেও না? সিনেমায় যেও না। এখানে আরেকটা মজার ব্যাপার, যেটা আমি পরে আলোচনা করব মনে করছিলাম, যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয়, তাহলে কনজাংশন কিন্তু নট টু হয়। কি হবে শোনা? নট টু। মনে রাখবে, ডু নট আমি এখানে লিখি ডু নট অবলিক নেভার, এ কনজাংশন কিন্তু নট টু। কনজাংশন কি? নট টু। খেয়াল রাখো। তাহলে বাবা আমাকে বললেন সিনেমায় যেও না, তার মানে বাবা কিন্তু প্রকাশ্যে নিষেধ করে দিলেন। এখন আমরা তাহলে এই অনুযায়ী করব, ফরবিট অথবা ফরবেট। ইনডিরেক্ট, ফাদার, ফরবেট পাস্ট ফর্মে হবে যেহেতু সেড আছে, ফাদার ফরবেড মি। এই যে ডু নট আছে না, তাহলে কনজাংশন কি হবে? ডু নট থাকলে কনজাংশন কি হবে? নট টু। ইয়া, একটুখানি দেখো, হ্যাঁ নট টু লিখি। এখানে আরো একটা মজার পেয়াস আছে, খুব কমপ্লেক্স এই সেন্টেন্সটা, লক্ষ্য করো। ডু নটের খাতিরে, ডু নটের কারণে আমরা কনজাংশন নট টু লিখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ফরবেট দ্বারাও কিন্তু নিষেধ বুঝতে। ফরবেটও নেগেটিভ শব্দ, আবার নট টুও নেগেটিভ শব্দ। সুতরাং ইনডিরেক্ট সেন্টেন্সের বেলায়
একই সেন্টেন্সে দুটি নেগেটিভ শব্দ বসতে পারে না। তাই নিয়ম অনুযায়ী নট, ডু নট থাকলেও নট টু হওয়ার কথা, কিন্তু ফরম্যাটের কারণে এই নটটা হচ্ছে না, শুধু টু হবে। হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড হোয়াট আই সে অ্যাট দিস মোমেন্ট? ওকে, থ্যাংকস লট টু ইউ। ফাদার ফরবেড মি, টু হবে কিন্তু শোনা, টু গো টু সিনেমা, গো টু সিনেমা। অনেক মজার কমপ্লেক্স ভাবে এটাকে ইনডিরেক্ট করা হলো। ফাইন। এবার দেখো পরামর্শ বা প্রস্তাব, এটা আমি পরের মানে শেষের দিকের ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনায় যাব। এর পরে যেটা আছে আমি সেটা যাচ্ছি। মূলত এত সময় 1 নম্বর নিয়মের উপর আলোচনা হচ্ছিল। আমরা রুল নাম্বার 2-এ যাব। রুল নাম্বার 2 হলো, যদি রিপোর্টেড স্পিচে স্যার থাকে, যদি আরএসএ কি থাকে, স্যার থাকে, যদি আরএসএ স্যার, যদি আরএসএ স্যার থাকে তাহলে স্যারের পরিবর্তে উইথ রেসপেক্ট, তলায় লিখি আমি, অথবা রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি এর ব্যবহার নিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আরএসএ রিপোর্টেড স্পিচে যদি স্যার থাকে তাহলে স্যারের পরিবর্তে আমরা কি লিখবো শোনা, উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। রিপোর্টিং ভার্ব কিন্তু আগের নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। আমরা লক্ষ্য করি, ডিরেক্ট, he said to me, sir, please pardon me, please pardon me, PARDON। সে আমাকে বলল, স্যার দয়া করে আমাকে মাফ করে দেন। এখানে রিপোর্টেড স্পিচের ভিতরে স্যার রয়েছে, তাহলে আমরা কি করব, ইনডিরেক্ট করার সময় সে কিন্তু অনুরোধের সাথে বলছে, প্লিজ আছে না, সুতরাং রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হবে, যেহেতু সেট পাস্ট ফর্মে আছে। তাহলে ইনডিরেক্ট, হি রিকোয়েস্টেড মি। এবার স্যারের পরিবর্তে হবে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি, যেটা অ্যাজ ইউ লাইক বেস্ট, যেটা তুমি ভালো মনে করো। তাহলে হি রিকোয়েস্টেড মি উইথ রেসপেক্ট, আমি লিখলাম, প্রথমটাই লিখলাম উইথ রেসপেক্ট। হি রিকোয়েস্টেড মি উইথ রেসপেক্ট টু, কনজাংশন টু, পার্ডন, টু পার্ডন মি আছে, মি কার কাছে যাবে শোনা, মি কিন্তু ফার্স্ট পারসন অবজেক্ট আকারে আছে, যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, হি আছে, হিটা অবজেক্ট আকারে বলবে, হবে হিম। জি, ফাইন। তাহলে হি রিকোয়েস্টেড মি উইথ রেসপেক্ট টু পার্ডন হিম। আমরা রুল নাম্বার 3-তে যাব। রুল নাম্বার 3 হলো, যদি আরএস দ্বারা কাউকে সম্বোধন করা হয়, যদি আরএস দ্বারা কাউকে সম্বোধন করা হয় তাহলে নিয়মটি হবে, যদি আরএস দ্বারা যদি আরএস দ্বারা কাউকে সম্বোধন করা হয়
তাহলে নিয়মটি হবে, গঠন লিখি, প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ সম্বোধন করা অর্থাৎ অ্যাড্রেস করা। তাহলে প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে যাদেরকে সম্বোধন করা হয়েছে প্লাস আরভি এর সাবজেক্ট প্লাস পরিবর্তিত আরভি প্লাস 2 প্লাস ভার্ব পিয়ন প্লাস ডেরিভেটিভ, বাকি অংশ যদি থাকে আসতে পারে। তাহলে আর এর দ্বারা যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ, তারপর যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে, তারপরে আরভি এর সাবজেক্ট, তারপর পরিবর্তিত আরভি, তারপরে কি প্লাস 2 প্লাস ভার্ব পিয়ন। ডিরেক্ট he said to them, friends, help me. সে তাদেরকে বলল, বন্ধুরা আমাকে সাহায্য করো। আমরা যদি এই গঠন অনুযায়ী গঠনটা অন্য আরেকভাবে লেখা যায়, তারপর দেখি আমরা এই গঠনে যাই, ইনডিরেক্ট করলে হবে অ্যাড্রেসিং দিয়ে শুরু, এই যে বন্ধুরা বলে সম্বোধন করেছে, অ্যাড্রেসিং অ্যাজ বসলো, তারপর যাকে বা যাদেরকে সম্বোধন করে, কাদের সম্বোধন করা হয়েছে? ফ্রেন্ডস। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? হি এবার পরিবর্তিত রিপোর্টিং ভার্ব হেল্প মি বলেছে, মানে বলছে যে দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে এটা অনুরোধ করা। হি রিকোয়েস্টেড, এবার ভার্বের P1 2, তারপরে ভার্ব হেল্প, মি আসে, মি যাবে হির কাছে, হবে হিম, টু হেল্প হিম। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড টু হেল্প হিম, অথবা এর আরেকটা ইনডিরেক্ট করার সিস্টেম আছে, সেক্ষেত্রে গঠনটা এরকম, অ্যাড্রেসিং অ্যাজটা পরে যাবে, অ্যাড্রেসিং দেম বলতে কি মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই দেম কিন্তু এখানে চলে আসলো, অ্যাড্রেসিং দেম। আমি দুটি ওয়ে তোমাদের দেখাচ্ছি, যেটা ভালো লাগে। অ্যাড্রেসিং দেম, এইবার কিন্তু ইয়াস, এবার যাদেরকে সম্বোধন করা হয়েছে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, হি রিকোয়েস্টেড
টু হেল্প হিম। যেটা তোমাদের ভালো লাগে এই দুটি নিয়মের, যেটা এই গঠনে এখানে অ্যাড্রেসিং এর পরে তুমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখবা, লিখে তারপরে অ্যাস, ব্যাস। এই দুটির যে সিস্টেমটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা লিখতে পারো, দুটোই কারেক্ট। ওকে, আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের আরও একদিন লাগবে, এখনও 3-4টা রুলের মতো আলোচনা রয়েছে, ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, অ্যান্ড দ্যাটস এন্ডস অফ দ্য ক্লাস টুডে। ডোন্ট ওয়ারি, always we have to ready against COVID-19 and we have to conscious. One day Almighty Allah will help us, inshallah.